সুধীমণ্ডলী, আমরা আজকে শুরু করছি আমাদের 12তম নিউট্রিশন পলিসি ডায়ালগ। আপনারা জানেন যে কোভিড-19 আসার পরে এমিনেন্সের পক্ষ থেকে এই পলিসি ডায়ালগটি আমরা শুরু করি। মূলত আমরা আমাদের এই আলোচনাগুলোতে আমাদের নিউট্রিশনে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আলোচনাগুলো করি এবং আমরা চাই যে আলোচনার মাধ্যমে পলিসি বিষয়ক যে সমস্ত আমাদের সাজেশন গুলো আছে সেগুলো আমাদের যারা সরকারে রয়েছেন বা যারা পলিসি ইমপ্লিমেন্টেশন করেন তাদের কাছে পৌঁছে দেওয়ার। আমাদের এই অনুষ্ঠানটি মূলত এমিনেন্সের ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সবার সাথে শেয়ার করে থাকি। আমাদের অ্যাকাউন্টটির নাম হলো EMINENCENGO। আপনার ফেসবুকে গেলে আমাদের এই অ্যাকাউন্টটিতে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। আমরা আশা করি দর্শক আপনারা যারা রয়েছেন আপনারা আপনাদের প্রশ্ন যদি থাকে আমাদের সাথে প্রশ্ন করবেন, আপনাদের মতামত শেয়ার করবেন। আমরা আমাদের আজকে 3 জন আমাদের আলোচক হিসাবে গেস্ট স্পিকার হিসাবে পেয়েছি যারা মূলত বিভিন্ন সেবা সংস্থায় হাসপাতালগুলোতে নিউট্রিশনের বা পুষ্টি বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন এবং তাদের স্ব জায়গা থেকে তাদের পুষ্টিতে পলিসি লেভেলে এবং বিভিন্ন পুষ্টি কার্যক্রমে তারা অংশগ্রহণ করে থাকেন। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। প্রথমে রয়েছেন আমাদের সাথে চৌধুরী তাসনিম হাসিন। তাসনিম মূলত চিফ ডায়েটিশিয়ান ইউনাইটেড হসপিটাল লিমিটেডে কাজ করেন এবং আপনারা জানেন যে ইউনাইটেড হসপিটাল এখন কোভিড পেশেন্টদের ট্রিটমেন্ট দিচ্ছেন, সেহেতু আমরা মনে করি যে তাসনিমের মতামত এবং তার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলে আমাদের অনুষ্ঠানটিকে অনেক বেশি গুরুত্ব বয়ে নিয়ে আসবে। তাসনিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপর আমাদের সাথে রয়েছেন ফারহা দিবা। ফারহা দিবা মূলত আপনার সিনিয়র নিউট্রিশনিস্ট এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে কাজ করেন এটা ইনসাফ, বারাকা কিডনি এবং জেনারেল হসপিটাল। আমি ফারহা দিবাকে স্বাগত জানাই কারণ আপনারা জানেন যে কিডনি রোগী একটা আমাদের দেশের বিরাট অংশে একটা কিডনি রোগী রয়েছে যাদেরকে রেগুলার ডায়ালাইসিস নিতে হয় বা কিডনি রোগ সম্পর্কে তাদেরকে সজাগ থাকতে হয়, যেটার সাথে ডায়েটের একটা খুবই ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তো ফারহা দিবা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ শামীম ভাই আপনাকেও আমাকে এখানে কথা বলার জন্য বা আমার পরামর্শ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর আমরা আছি শামসুন নাহারের কাছে। শামসুন নাহার সে একজন নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান। সে আসগর আলী হসপিটালে কাজ করেন এবং আপনারা জানেন যে আসগর আলী হসপিটাল একটি বড় প্রাইভেট হসপিটাল যারা মূলত সব ধরনের রোগীকে সেবা দিয়ে থাকে। তো আমি শামসুন নাহার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তো আমরা আমাদের আলোচনায় চলে আসি। আলোচনা প্রথমে একটু আমরা তাসনিম আপনার কাছ থেকে শুনতে চাই যে আমাদের আপনার কি আন্ডারস্ট্যান্ডিং এই কোভিড-19 এর সিচুয়েশনটা আমাদের দেশে পেশেন্টদের উপরে কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে? আপনি তো অনেক রোগী দেখছেন, আপনার হসপিটালে কোভিড পেশেন্টও রয়েছে। আপনার কি মনে হয় যে এই কোভিড-19 ইম্প্যাক্টটা রোগীদের উপরে কিভাবে পড়ছে? ধন্যবাদ শামীম ভাই আপনার প্রশ্নটির জন্য। আসলে তো কোভিড-19 বা যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশনই সার্বিকভাবে বিশ্বের সকলের উপরই একটু অ্যাডভার্স একটা এফেক্ট ফেলে, সেটা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল বোথ একটা এফেক্ট থেকে থাকে। তো আমরা শুরু থেকেই পেশেন্টদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে যখন আমরা অ্যাটাকড হলাম থ্রু দিস প্যান্ডেমিক, পেশেন্টরা একটু প্যানিক ছিল। তখন পেশেন্টরা হয়তো তাদের যে ধরনের সমস্যাতে ইমিডিয়েট মেডিকেল কনসালটেশনের দরকার নেই সেগুলোর জন্য তারা একটু অ্যাভয়েড করছিলেন হসপিটাল। বাট অলরেডি তো আমরা 3 মাস অতিক্রম করতে চলেছি, তো এখন অনেকেরই অনেক রকম শারীরিক সমস্যা অথবা এখন প্রপার প্রিকশন নিয়ে হসপিটাল ভিজিট করছেন তারা, এবং ইউনাইটেড হসপিটাল প্রাইভেট হসপিটাল গুলোর মধ্যে খুবই সতর্কতার সাথে এই পেশেন্টদেরকে ওপিডি এবং আইপিডি পেশেন্টদেরকে হ্যান্ডেল করছে।
আমাদের আইসোলেশন সিস্টেমটাও যথেষ্ট উন্নত। এবং এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে পেশেন্টরা তো অবশ্যই প্যানিকড, শুধুমাত্র ফিজিক্যালি না, সাইকোলজিক্যালিও তারা অনেক অনেক বেশি প্যানিকড হচ্ছে। এক্ষেত্রে যত বেশি আমরা আলোচনা এবং আমাদের এই লেটেস্ট যা কিছু আসছে রিসার্চে এগুলো আমরা জেনারেল পিপলদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো, তত হয়তো আতঙ্কটা কমে আসবে। তবে আসলে তো আমরা চাইও না যে আতঙ্কটা খুব একটা কমে আসুক। আতঙ্ক কমে আসলে সাবধানতা কমে আসবে। সাবধানতা রাখার জন্য কিছুটা আতঙ্ক থাকা প্রয়োজন বলে আমি মনে করি। তবে পেশেন্টরা এখন অনেকটা, যারা কোভিড আক্রান্ত হচ্ছেন বা যাদের দু একটা সিমটম দেখা দিচ্ছে অথবা যারা কোভিড আক্রান্ত হয়ে অলরেডি ভালো হয়ে গেছেন, তারা এখন কম্পারেটিভলি অনেকটা প্রোটোকলের মধ্যে চলে এসেছেন। যেহেতু আমরা আস্তে আস্তে একটা গাইডলাইন পাচ্ছি যে কিভাবে আমরা পেশেন্ট গুলোকে হ্যান্ডলিং করব, তাদের মেডিকেশন, তাদের ডায়েট, তাদের লাইফস্টাইল, এগুলো কিন্তু বাই দিস টাইম 3-4 মাসের ভেতরে একটা যথেষ্ট ইন্টারন্যাশনালি একটা গাইডলাইনে চলে এসেছে। তো পেশেন্টরা এখন নিজেরাই সেই গাইডলাইনটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলো করতে পারছে। সো এখন পেশেন্ট রেসপন্স এবং পেশেন্ট হসপিটাল যে বিহেভিয়ার সেটা আস্তে আস্তে অনেকটা নর্মালাইজ হয়ে এসছে বলে আমি মনে করি। আমি এখানে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আপনাকে করতে চাই। তো আমার একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আপনার কাছে আছে। কোশ্চেনটা মূলত হলো যে আমরা তো জানি যে ইউনাইটেড হসপিটালে আপনারা প্রচুর নন কমিউনিকেবল ডিজিজ, মূলত কার্ডিয়াক পেশেন্ট আপনারা দেখে থাকেন, এবং ইউনাইটেড হসপিটালের একটা বড় নাম হলো যে কার্ডিয়াক ট্রিটমেন্ট আপনারা করে থাকেন। আপনাদের এখানে কার্ডিয়াক পেশেন্টের ফ্লো যেটা ছিল সেখানে কি কোনো ইম্প্যাক্ট বা এই কোভিড এর জন্য পড়েছে, এবং আপনারা এই কার্ডিয়াক পেশেন্টদের জন্য কি ধরনের পুষ্টির কথা বলছেন? নিঃসন্দেহে প্যান্ডেমিকের শুরুতে তো কার্ডিয়াক পেশেন্টদের ফ্লোটা, কার্ডিয়াক কেন, যে এটা আমার মনে হয় শুধু ইউনাইটেড না, যে কোনো হসপিটালেই আদার্স নন কমিউনিকেবল ডিজিজ যে ডিপার্টমেন্ট গুলো আছে সেখানে একটু ফ্লো এর ঘাটতি এসেছিল, কারণ লকডাউন চলছিল। আমরা বারবারই তো বলছিলাম পেশেন্টদেরকে যে ঘরের বাইরে না বের হতে। বাট সেটাই আমি বলছিলাম শামীম ভাই কিছুক্ষণ আগে, যে এটা কিন্তু প্রথম মাসটা ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে পেশেন্টরা এটা রিকভার করে গেছে। আমাদের কার্ডিয়াক ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস গুলো একদম রেগুলার বেসিসে চলছে। এনজিওগ্রাম, বাইপাস অথবা ওপিডি সবই রানিং আছে। এবং আমরা নট অনলি কার্ডিয়াক টিম, প্রতিটি টিম ইনক্লুডিং মি, আমরা টেলিমেডিসিনে আছি। আমাদের ওপিডি তো খোলা আছে, পাশাপাশি টেলিমেডিসিনেও আমরা পেশেন্ট দেখছি। ফ্লোটা এখন অনেকটাই আগের মতো হয়ে এসেছে। এবং কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে আমরা মূলত এই সময় যে জিনিসটাকে অনেক বেশি এমফাসাইজ করছি, আমরা জানি কার্ডিয়াক পেশেন্ট মানেই তার রক্তে কোলেস্টেরলের মাত্রাটা বেশি থাকবে। ম্যাক্সিমাম কার্ডিয়াক পেশেন্টই সাধারণত ডায়াবেটিক হয়ে থাকেন। তো তাদের মধ্যে যদি কোনো কোভিড এর সিমটম থাকে তাহলে আমরা তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছি। এবং যদি কোভিড এর সিমটম নাও থাকে তাহলে নিউট্রিশনাল পার্সপেক্টিভে আমরা তাদেরকে খুব স্ট্রিক্টলি মনিটর করছি যাতে তাদের ব্লাড কোলেস্টেরল এবং স্পেশালি ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকে। কারণ আমরা জানি কোভিড-19 এর জন্য আনকন্ট্রোল ব্লাড সুগার একটি মারাত্মক ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে, যেটা সাধারণত এখন আমরা যেটা জানতে পারছি যে কোভিড-19টা মূলত একটা ব্লাড ডিজিজ, যেটা আমাদের ব্লাড ক্লটিং এর মাধ্যমে লাংস কলাপস করছে অথবা স্ট্রোক করছে অথবা হার্ট অ্যাটাক করছে। তো এই ব্লাড ক্লটিংটা যাদের ব্লাড সুগার লেভেল হাই থাকে তারা একটু দেরিতে টের পাচ্ছে। সো প্রথম থেকেই কিন্তু সিডিসিরও একটা রিকমেন্ডেশন ছিল যে কোনোভাবেই ব্লাড সুগার আনকন্ট্রোলড করা যাবে না, পাশাপাশি ব্লাড কোলেস্টেরলটাও খুব বেশি কন্ট্রোলে রাখতে হবে। আমাদের ওপিডিতেও যে পেশেন্টদের মোটামুটি কন্ট্রোলে ছিল তাদেরকেও আমরা বলছি আবারও এভরি মান্থলি মনিটরিং করে এটাকে খুব স্ট্রিক্ট কন্ট্রোলে রাখতে। এবং নিঃসন্দেহে পাশাপাশি কোভিড-19 এর জন্য আমাদের যে ডায়েটারি রিকমেন্ডেশন, দ্যাট মিনস প্রথমেই আসলে তো this is so new enemy for us, we still don't know how to treat it, কিন্তু একটা জিনিস তো প্রুভেন, দ্যাট ইজ ইমিউন সিস্টেম যদি আমাদের স্ট্রং থাকে তাহলে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো। আলটিমেটলি যদি অ্যাটাক থেকে সেভ করা নাও যায় তাহলেও সেটার অ্যাডভার্স এফেক্ট থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো।
সো আমাদের ইভেন আইপিডি যারা ভর্তি পেশেন্ট আছে তাদেরকেও আমরা হাই জিঙ্ক, হাই ভিটামিন সি, হাই অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার দিচ্ছি যাতে তাদের ইমিউন সিস্টেমটাকে আমরা স্ট্রং রাখতে পারি। ভিটামিন সি তাদের অলমোস্ট 700 to 800 মিলিগ্রাম পার ডে প্রোভাইড করা হচ্ছে, এবং জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম যে ধরনের খাবারে বেশি আছে, প্রোটিন অ্যান্ড প্রোটিন বেসড খাবার, ডেফিনেটলি যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য প্রোটিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভাইরাল ইনফেকশনে ক্যাটাবলিক রেট অনেক বেড়ে যায়। এই ক্যাটাবলিজমটাকে থামানোর জন্য হাই প্রোটিন ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে অবশ্যই এই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখছি যে পেশেন্টের আদার্স কোনো ম্যালফাংশনিং আছে নাকি, অর্থাৎ উনি যদি রেনাল পেশেন্ট হন তাহলে তার ক্রিয়েটিনিন মনিটর করে আমাদেরকে প্রোটিন দিতে হবে। তো এই বেসিক ইস্যুস গুলো ফর কোভিড পেশেন্ট। নাম্বার 1, রিহাইড্রেশন, হাইড্রেশন তার প্রপার হচ্ছে নাকি। কোভিড যাদের রানিং তাদের অ্যাটলিস্ট 3 থেকে 3.5 লিটার ফ্লুইড রেগুলার খুব জরুরি, এই ফ্লুইডটাকে আমরা এনশিওর করছি। পাশাপাশি ডায়েটটা যাতে 70 to 80 গ্রাম অফ হাই প্রোটিন ডায়েট হয়। আমি অলরেডি বলেছি যে 600 থেকে 800 মিলিগ্রাম অফ ভিটামিন সি রিকোয়ারমেন্ট ডেইলি, এবং অ্যাটলিস্ট 20 মিলিগ্রাম জিঙ্ক এক্সট্রা যাতে তাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। এভাবে আমাদের আইপিডি পেশেন্ট এবং ওপিডি পেশেন্টদেরকে আমরা সাজেস্ট করে থাকছি কারেন্টলি। ধন্যবাদ তাসনিম আপনাকে। আমি একটু ফারা দিবা আপনার কাছে আসতে চাই। দিবা, আপনি তো মূলত কিডনি, আপনাদের হসপিটালটা কিডনি পেশেন্ট নিয়ে আপনারা ডিল করেন। এই কোভিড এর ইম্প্যাক্টটা কিডনি পেশেন্টদের উপরে কিরকম পড়ছে বলে আপনার মনে হচ্ছে, এবং এই ক্ষেত্রে আপনার কি সাজেশন, কিডনি পেশেন্টদের কিভাবে ম্যানেজমেন্ট করা উচিত? বর্তমানে আমরা যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সবাই কম বেশি সচেতন এবং সবাই জানি যে করোনা ভাইরাস যেটা মূলত লাংয়ের উপরে ইফেক্ট করে। কিন্তু রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে, কিছু রিসার্চে পাওয়া গিয়েছে, বিশেষ করে চায়না এবং নিউ ইয়র্কে কিছু রিসার্চে দেখা গেছে যে 30% উপর স্বাভাবিক রোগী করোনা আক্রান্ত হওয়ার পর সেটা কিডনিতে ইফেক্ট করছে এবং তারা দেখা যাচ্ছে কিডনি পেশেন্ট হয়ে যাচ্ছে। তো সেখানে যারা অলরেডি কিডনি ডিজিজে বা কিডনি সমস্যায় আক্রান্ত তাদের জন্য অবশ্যই এটা একটা এর জন্য আগে থেকেই প্রিকশন নেওয়া উচিত বলে আমি মনে করি। আর এমনিতে কিডনি রোগীদের ক্ষেত্রে যেটা হয়, তাদের ইমিউনিটিটা কম থাকে, কিডনি যেহেতু উইক থাকে, সেজন্য এক্ষেত্রে ইমিউন সিস্টেমটা রিস্টোর করার জন্য ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট। আর কোভিড ইনফেক্টেড যদি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কিডনি রোগীদের বিভিন্ন খাদ্যদ্রব্যে কিছু রেস্ট্রিকশন থাকে এবং সেটা ডিপেন্ড করে কিডনি রোগীর কিছু ব্লাড কম্পোনেন্টের উপর, যেমন ক্রিয়েটিনিন, ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। তো এই জিনিসগুলো মনিটর করে সেটার উপর ডিপেন্ড করে খাবারের তালিকাটা করতে হবে। আর এমনি আমরা যেটা জানি যে করোনা ভাইরাস বা যে কোনো ভাইরাল ইনফেকশনে ডিহাইড্রেশনের প্রবণতাটা খুব বেশি থাকে। কিন্তু কিডনি পেশেন্টদের ক্ষেত্রে যেটা একটা বড় সমস্যা হয়ে দেখা দেয় যে অনেক সময় কিডনি পেশেন্টদের ফ্লুইডের রেস্ট্রিকশন থাকে। সেক্ষেত্রে খালি পানি বেশি খেতে হবে বা রিহাইড্রেশনের জন্য ফ্লুইড বেশি নিতে হবে, এই চিন্তা থেকে ফ্লুইড বেশি নিলে হবে না। চিকিৎসকের সাথে পরামর্শ করে বা ডক্টর যেভাবে তাকে ফ্লুইডের রেস্ট্রিকশন দিয়েছে সেই অনুযায়ী পানিটা মেনটেন করে খেতে হবে। সেই সাথে ভাইরাল ইনফেকশনের সাথে কোপ আপ করার জন্য বা ভাইরাল ইনফেকশনটাকে যাতে, যেটা আপু বললো, ক্যাটাবলিক স্টেজ সৃষ্টি হয় ইনফেকশনের কারণে, সেজন্য হাই প্রোটিন ডায়েট আমরা সাজেস্ট করি। কিন্তু কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আবার প্রোটিনের কিছু রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে চেষ্টা করতে হবে ফার্স্ট ক্লাস প্রোটিন বা অ্যানিমাল প্রোটিন থেকে আমরা প্রোটিনের চাহিদাটা পূরণ করি। শামীম ভাই, আপনার মাইকটা অন করতে হবে, তোমার মিউটেড। আমরা একটু আপনার কাছে আসি। আজগর আলী হসপিটাল তো সব ধরনের রোগী দেখে। আমরা একটু স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চাই যে এই কোভিড এর ইম্প্যাক্টটা শিশু, মাদের, ডিসেবল লোকজন
এবং যাদের অ্যাজমা রয়েছে তাদের উপরে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে বলে আপনার ধারণা? ধন্যবাদ শামীম ভাই কোশ্চেনটা করার জন্য। অবশ্যই খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলে, বিশেষ করে প্রেগনেন্ট বা ল্যাকটেশন পিরিয়ডে মাদের ক্ষেত্রে, বা ইনফ্যান্ট প্লাস হচ্ছে গিয়ে চাইল্ড পেশেন্টদের ক্ষেত্রে। অনেক পেশেন্ট আসে আমাদের হসপিটালে যারা মায়েরা বিশেষ করে খুব একটু প্যানিক অ্যাটাক থাকে যে তাদের বাচ্চাদের ক্ষেত্রে তারা কি ধরনের ডায়েট মডিফাই করবে এই সিচুয়েশনে। তো ওই ক্ষেত্রে বাচ্চারা যারা আসেন তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট মায়েদেরকে আমরা মানে কাউন্সিলিং এর ব্যাপারে আমরা যতটুকু বলতে পারি যে তারা প্রপার হাইজেনিক মেনটেন করবেন। অবশ্যই বাচ্চাদের যখনই খাওয়াবেন বা তাদের রান্নার ব্যাপারটা অবশ্যই হাইজেনিক মেনটেন করে তারা যতটুকু পরিমাণে পারেন বাচ্চাদের অবশ্যই অ্যাটলিস্ট হাইজেনিক মেনটেন করাটা খুব জরুরি। আরেকটা হচ্ছে কি যে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে তারা এমনিতেই একটু ভালনারেবল থাকে, বাট ট্রাইমেস্টার বেস করে আমাদের তখন ডায়েট পারপাসে কিছু ইনস্ট্রাকশন আমরা দেই। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা তখন তেমন একটা ইয়া হয় না, বাট এই সিচুয়েশনে অবশ্যই বলবো যে ইমিউনিটি বেস যেসব খাবারগুলো তাদের ইমিউনিটি পাওয়ার আগে থেকে বাড়ানো যায়, বিকজ অফ কারণ একটা সুস্থ মা দিতে পারেন একটা ভালো মানে সুস্থ সন্তান। সো প্রেগনেন্ট সময়কালীন থাকাকালীন তাকে যদি প্রপার ওয়েতে ডায়েট গুলো সে মানে ডায়েট গুলো সে প্রপারলি নিচ্ছেন, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে তার হেলথ কন্ডিশনের উপরেই ডিপেন্ড করে বাচ্চাটা খুব ভালোভাবে আর কি প্রপারলি পেশেন্ট পাইনি আমরা প্রেগনেন্টদের ক্ষেত্রে। বাট ওনাদের ক্ষেত্রে আমাদের এটুকুই সাজেশন থাকে যে প্রচুর পরিমাণে ফ্লুইড প্লাস হচ্ছে ইমিউনিটি বুস্টার যেসব অ্যান্টিঅক্সিডেন্ট টাইপের খাবারগুলো এগুলো তারা যাতে খুব ভালোভাবে মানে প্রত্যেক বেলাতে প্রত্যেকটা ওয়েতে তাদের যাতে এই জিনিসগুলো ফিক্স আপ থাকে। বিশেষ করে বাদাম জাতীয় খাবার প্লাস হচ্ছে গিয়ে আমরা আরেকটা ব্যাপারটা বলি টক দইয়ের ব্যাপারটা মায়েদের ক্ষেত্রে বা ল্যাকটেশন পিরিয়ড প্লাস হচ্ছে গিয়ে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে ঠিক লাস্ট 2 থেকে 3rd ট্রাইমেস্টারে টক দইয়ের ব্যাপারটা আমরা একটু ওনাদেরকে সাজেশন করি। এটা যেহেতু একটা প্রোবায়োটিক, এটা কিন্তু ওনাদের ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিছু মায়েদের থাকে বা প্রেগনেন্সি ওয়েতে আমরা প্রথমেই তাদেরকে ফলিক অ্যাসিডের কথা বলা হয় বা ক্যালসিয়াম রিলেটেড কিছু ডায়েট আমরা দিই। বাট ক্যালসিয়ামটা তখনই কাজ করবে যখন সে ভিটামিন ডি কন্টেনিং টাইপের খাবারগুলো বা রোদে তারা যখন যাবে তখনই কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডি এর সাথে বাইন্ড করেই তখন কাজ করবে। সো সেই ক্ষেত্রে আমরা এটুকু তাদেরকে সাজেস্ট করি যে অ্যাটলিস্ট ভিটামিন ডি কন্টেনিং বা ডায়েট প্লাস হচ্ছে ক্যালসিয়াম কন্টেনিং খাবারগুলো খাওয়ার জন্য। এবং একটা ব্যাপার থাকে ক্যালসিয়াম এবং আয়রন এই দুটো হচ্ছে গিয়ে দুজনকে ইন্টারাকশন থাকে। তো যে ক্ষেত্রে যখনই আয়রন সমৃদ্ধ খাবার পেশেন্ট খাবেন তখন ওই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট গুলো তাদেরকে বলি যে অ্যাটলিস্ট 2 থেকে 3 আওয়ার্স পরে খাওয়ার জন্য, বিকজ অফ এটা ইনহিবিট করে দেয় আয়রন অ্যাবজর্পশন করার জন্য। দ্যাটস ওয়াই কিছুটা ডায়েট মডিফাই করে আমরা প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে তাদেরকে সাজেশন করি যে অ্যাটলিস্ট কালারিং ফুড বা অ্যান্টিঅক্সিডেন্টাল ফুড এগুলো তারা যাতে খাওয়া দাওয়া করে। আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই। আপনি তো অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বললেন, তার মধ্যে এই কোভিড এর জন্য বলা হচ্ছে যে আপনার ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট। ভিটামিন ডি এর জন্য আপনারা কি বলেন? আর আরেকটা কোশ্চেন হলো যে নবজাতক শিশুদের জন্য ব্রেস্ট মিল্ক তো মাস্ট, যে ব্রেস্ট মিল্ক 6 মাস পর্যন্ত খাওয়াতে হবে এবং 2 বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। এখন এই কোভিড এর সময় আপনারা এই সাজেশন গুলো কিভাবে দিচ্ছেন?
আচ্ছা, ভিটামিন ডিটা বলি, ভিটামিন ডিটা আল্লাহ প্রদত্ত, যেরকম যে সূর্যের আলো থেকে আমরা কিন্তু পাচ্ছি। সো মায়েদেরকে আমরা এটুকু অ্যাডভাইস করে থাকি তাদের ডায়েটের ক্ষেত্রে যে অ্যাটলিস্ট 10টা থেকে 11টা পর্যন্ত সকালে যে রোদটা, এটা কিন্তু খুব ভালো একটা রোদ, এবং এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম সে ভিটামিন ডি পাচ্ছে না। এবং সেটা যদি সে ওই টাইমটাতে উনি ক্যালসিয়াম সমৃদ্ধ কোনো খাবার যখন গ্রহণ করবেন, অবশ্যই ওর মানে ভিটামিন ডি প্লাস ক্যালসিয়াম বাইন্ড করেই তার হার্ট তার বোন ডেভেলপ বা বোন ইনফরমেশনটা খুব ভালো হয়। আর অবশ্যই হ্যাঁ বলবো, ব্রেস্ট ফিডিং মায়েদের ক্ষেত্রে মারা অনেক সময় ভয় থাকে যে তাদের বাচ্চাকে ব্রেস্ট মিল্ক করালে কোভিড পজিটিভ, এক্স্যাক্টলি কোভিড পজিটিভ যারা মায়েরা, তারা একটু ভয় থাকেন যে তাদের বাচ্চাকে যখন সেই ব্রেস্ট মিল্ক করাবেন এতে কি তার বাচ্চার কোনো হার্ম হতে পারেন কিনা। কিন্তু এরকম কোনো রিসার্চে এখনো পর্যন্ত আসেনি যে সে যদি প্রপার ওয়েতে তার হাইজিনিক যেটুকু মেনটেন, মুখে অবশ্যই মাস্ক থাকবে, প্লাস হচ্ছে গিয়ে তার হাত ভালোভাবে ওয়াশ করে, যে মানে যেই সাক করাবেন ওই জায়গাটা খুব ভালোভাবে ওয়াশ করে মুখে মাস্ক পরে যদি বাচ্চাকে বুকের দুধ দেওয়া যায়, অবশ্যই 95% অ্যাটলিস্ট তার হার্ম কোভিড পজিটিভ না হওয়ার চান্স খুব বেশি থাকে। এই ক্ষেত্রে মায়েরা খুব বেশি প্যানিক থাকেন বা খুব থাকেন যে বাচ্চাদের কোনো সমস্যা হওয়ার কথা কিনা, বাট এরকম হওয়ার কথা না। এবং মায়েরা অবশ্য আমরা ওই ক্ষেত্রেও আবার একটু বলে থাকি মিল্ক সিক্রেশনের জন্য ফ্লুইডের পরিমাণটা খুব জরুরি। সো এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ফ্লুইড, যখনই মা বাচ্চাকে বুকের দুধ সাক করাতে চাচ্ছিলেন, আমরা অবশ্যই বলি যে প্রত্যেকবার অ্যাটলিস্ট 1 গ্লাস পানি বা লিকুইড ফর্মে খাবার বা ইলেকট্রোলাইট খাবার খেয়ে দেন হচ্ছে গিয়ে বাচ্চাকে বুকের দুধ সাক করাতে হবে। ধন্যবাদ। আমি একটু আবার তাসনিমের কাছে আসি। তাসনিম, আমার একটু যে আমরা তো কার্ডিয়াক পেশেন্ট নিয়ে কথা বললাম, আপনি তখন ডায়াবেটিক্স পেশেন্ট নিয়েও কথা বলেছেন। তারপর আমি একটু মোর স্পেসিফিক্যালি, ডায়াবেটিক্স তো একটা মেজর ডিজিজ এবং যেটার সাথে আমাদের খাবারের একটা কোরিলেশন রয়েছে। আর আপনি জানেন যে এই লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্সিং এইসবের জন্য যারা ডায়াবেটিক্স পেশেন্ট আছে, আগে যেরকম হাঁটতে বের হতে পারতো তারা এখন হাঁটতে বের হতে পারছে না। এই সামগ্রিক সিচুয়েশন থেকে ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা? সেকেন্ড আরেকটা প্রশ্ন আমি একটু একসাথে করে রাখতে চাই, সেটা হলো যে ব্রেস্ট ফিডিং কে প্রমোশনের জন্য আপনাদের হসপিটালে কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, বা আপনাদের হসপিটালে কি কোনো ব্রেস্ট ফিডিং কর্নার আছে কিনা? আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা দিয়ে আগে শুরু করি, এই প্রশ্নটা শর্টে শেষ করতে পারবো। আমাদের হসপিটাল কমপ্লিট ব্রেস্ট ফিডিং ফ্রেন্ডলি হসপিটাল। এখানে কোনো রকম নবজাতকের দুগ্ধজাত কোনো প্রোডাক্ট বিক্রি হয় না, এবং আমাদের একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং গত 15 বছর ধরে ব্রেস্ট ফিডিং কর্নার আছে, এবং খুব রিজিডলি ব্রেস্ট ফিডিং মেনটেন করা হয়। আমাদের এখানে যে ডেলিভারি গুলো হয়, আনটিল আনলেস মায়ের অনেক বড় রকম কোনো ফিজিওলজিক্যাল সমস্যা না থাকলে নবজাতকরা ব্রেস্ট ফিডিং এর উপরই ডিপেন্ডেন্ট থাকেন যে কদিন হসপিটালে থাকেন। এখন প্রথম প্রশ্নটাতে আসি যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই ব্লাড সুগারটা কন্ট্রোলের কথা যখন বারবার বলা হচ্ছে, এবং ডায়াবেটিক পেশেন্টদের আমরা জানি ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষেত্রে নট অনলি মিল প্ল্যান এন্ড অ্যামাউন্ট এন্ড টাইপ অফ এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল প্যারালালি। কিন্তু এখন তো একটু ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য বের হতে পারছে না, সেক্ষেত্রে যেটা করতে হবে পেশেন্টদেরকে ইনহাউস এক্সারসাইজের প্রতি এমফাসাইজ করতে হবে, ঘরের মধ্যেই যে এক্সারসাইজ গুলো করা এবং খাবারটাকে আরেকটু রিজিড করে নিয়ে আসা। অর্থাৎ আমরা ডায়াবেটিক পেশেন্টকে তো তা বলে এটা করা যাবে না যে তাকে আমরা খাবারের পরিমাণ অনেক কমিয়ে দিব, কারণ কোনোভাবেই এই সময় প্যান্ডেমিকের মধ্যে আমরা কোনো ক্যাটাবলিক স্টেটে যেতে পারবো না। আমরা জানি যে কোনো ক্যাটাবলিক স্টেটে বডি যখন যায় তখনই তার ইমিউন সিস্টেম ড্রপ করতে থাকে। সো এক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে যে কার্বোহাইড্রেটটাকে কমপ্লেক্স করে ফেলা। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট এখন যারা আছেন তারা চেষ্টা করবেন অন্তত প্রতিটি দিন একটি শাক জাতীয় খাবার খেতে। আমরা জানি আঁশ এবং আঁশযুক্ত খাবার আমাদের ব্লাড সুগারটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারে।
তো প্রতিদিন যদি একটা শাক রাখে, আমি বলবো না যে প্রতিদিন বাজার করে বা প্রতিদিন ফেরিওয়ালার কাছ থেকে শাক কিনতে হবে। আমাদেরকে যেহেতু এখন একটা ডিফারেন্ট সিচুয়েশন, আমাদেরকে কিছু কিছু পলিসিসও মেনটেন করতে হবে কুকিং এর ক্ষেত্রে। যেমন চাইলে শাকটা আমরা একসাথে কিনে একটু স্টিম করে রেখে দিতে পারি, যেটা একজন ডায়াবেটিক পেশেন্ট বাসায় 3-4 দিন কন্টিনিউয়াস হয়তো বের করে সেটাকে আবার তার মতো করে একটু মডিফাই করে রান্না করে খাবেন। তো যে কোনো একটা লিফি ভেজিটেবলস প্রতিদিন তার থাকতে হবে। চেষ্টা করবে একটু ওটস বা খই, অর্থাৎ অতিরিক্ত ফাইবার জাতীয় কার্বোহাইড্রেট, যেগুলো একদম সাদা ভাতের বা সাদা আটার রুটিতে না গিয়ে একটু ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট নেয়া। যে কোনো কার্বোহাইড্রেট ইনটেকের পরে যদি ভিটামিন সি টাকে ইনটেক করা হয়, যেখানে আমরা কোভিড এর জন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি নিতে বলছি, তাহলে কিন্তু কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনটা অনেকটা কমে আসে। তো সকাল এবং রাতে অন্তত ব্রেকফাস্ট এবং লাঞ্চের পরে যদি উনি সি জাতীয় একটা ফল, সেটা হতে পারে পেয়ারা, হতে পারে আমলকি, হতে পারে মালটা অথবা লেবুর শরবত, ডেফিনেটলি আমি সবচেয়ে বেশি প্রেফার করছি এই মুহূর্তে পেয়ারা এবং আমলকি, যারা চিবিয়ে খেতে পারছেন। খুব কনসেন্ট্রেটেড ফর্মে আমরা ভিটামিন সি পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রেও কিন্তু যতটুকু কার্বোহাইড্রেট খাচ্ছি সেটাও আমার বডিতে প্রপারলি অ্যাবজর্ব হয়ে ব্লাড সুগারটাকে বাড়াতে বাধা দিবে। তো এইভাবে কিছু টিপস যদি আমরা অবলম্বন করতে পারি এবং রেনাল ফাংশনিং যদি ভালো থাকে, হাই প্রোটিন ডায়েটটাও আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করতে হেল্প করে। এই প্রতিটা বিষয় লক্ষ্য রেখে আমাদেরকে খুব রিজিডলি ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে হবে। আমি পেশেন্টদেরকে সবসময় বলে এসেছি যে 2020-তে আপনারা না হয় আম না খেলেন, প্রতি বছরই আমি আমার ডায়াবেটিক পেশেন্টদেরকেও আমি একটা সীমিত পরিমাণে এবং সময় মেনশন করে দিয়ে মৌসুমী ফল খেতে বলি। কিন্তু এই বছর একটু ভিন্ন। এই বছর উচিত হবে আমাদের যে সিজনাল মৌসুমী মিষ্টি ফলগুলো, অর্থাৎ আম, কলা, কাঁঠাল, লিচু, সবেদা, আনার, আঙ্গুর, বেল, এই খাবারগুলোকে একটু কমিয়ে আনা। ডায়াবেটিক পেশেন্টদের জন্য সবচেয়ে প্রেফারেবল হচ্ছে পেয়ারা এবং যে কোনো টক জাতীয় ফল, দেশি ফল, আমড়া, কামরাঙ্গা, আমলকি, মালটা, হতে পারে সবুজ আপেল, এই ফলগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা এবং অবশ্যই তার কার্বোহাইড্রেটের পরিমাণটাকে খুব স্ট্রংলি মনিটর করা। এর পাশাপাশি তারপরও যদি কন্ট্রোল না হয়, অনেক ক্ষেত্রে যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিক রোগী, আমরা সাজেস্ট করে থাকি যে আপনার যদি মেডিসিনে কভার না করে, আপনি আপনার ডায়াবেটোলজিস্টের সাথে আলাপ করে আপনি ইনসুলিনে কনভার্ট করতে পারেন। অন্তত যেই সময় 14 দিন যে সময় উনি পজিটিভ থাকছেন, ওই সময় উনি চাইলে ইনসুলিন ব্যবহার করতে পারেন, আনটিল আনলেস তার ব্লাড সুগার কন্ট্রোলে থাকছে না। বাট আওয়ার মেইন মোটো ইজ ব্লাড সুগার অ্যাট এনি কস্ট কন্ট্রোলে থাকতে হবে। থ্যাংক ইউ। আমরা আবার একটু দিবা আপনার কাছে আসি। আপনার তো কিডনি যে সমস্ত পেশেন্ট, আমাদের তো হসপিটালে কিডনির একটা লিমিটেড নাম্বার অফ বেড আছে, অনেক পেশেন্ট বাসায় থাকে, কেয়ার গিভার হিসাবে হয়তো তাদের আত্মীয় স্বজন বা এরা কাজ করে, হয়তো তাদেরকে সহযোগিতা করে। আপনার কি কোনো এই কেয়ার গিভারদের জন্য কোনো সাজেশন আছে যে কিডনি রোগী যারা বাসায় আছেন তারা বাসায় কিভাবে এই কিডনি রোগীদের খাবার দাবার গুলো মেনটেন করবেন এবং কিভাবে এটা মনিটর করবেন সেই ব্যাপারে, কারণ বাসায় থাকা অবস্থায় তাদের কেয়ারিংটা কি হবে? সবচেয়ে প্রথমে যেটা এনশিওর করতে হবে কেয়ার গিভারদের ক্ষেত্রে, ইনফেকশনটা যাতে স্প্রেড না হয়, এই জন্য যেই নির্দেশনাগুলো আছে, সোশ্যাল ডিস্টেন্সিং এর যে নির্দেশনাগুলো বা কেয়ার গিভারদের জন্য WHO যে নির্দেশনাগুলো দিয়েছে, যে মাস্ক ব্যবহার বা গ্লাভস ব্যবহারের ব্যাপারগুলো, ওগুলো অবশ্যই এনশিওর করতে হবে। খাবারের ব্যাপারটা যখন আসছি, দেখতে হবে কিডনির ধরনটা কি ধরনের। সিকেডি যদি হয়ে থাকে, পেশেন্ট যদি সিকেডি হয়, স্টেজটা দেখতে হবে এবং স্টেজ অনুযায়ী ওনার রিসেন্ট যে রিপোর্ট গুলো থাকবে, ওনার ক্রিয়েটিনিন লেভেলটা কিরকম আছে বা ওনার ব্লাড প্রেশার কিরকম থাকছে, সেগুলো মনিটরিং করে সেটার উপর ডিপেন্ড করবে খাবারটা কিরকম হবে। যেমন কোভিড ইনফেক্টেড পেশেন্টদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা এখন দেখা দিচ্ছে যে ব্লাড ক্লটিং এর ব্যাপারটা। আবার কিডনি পেশেন্টদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিপি বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই বিপি বেড়ে যাওয়া বা ব্লাড ক্লটিং এর বিষয়গুলো পারস্পর ইন্টার রিলেটেড। এই কারণে দেখতে হবে যে ওনার যে হাইপারটেনশনের মেডিসিন, ওগুলো এনশিওর হচ্ছে কিনা। সাথে সাথে খাবারের ব্যাপারটার ক্ষেত্রে যেটা দেখতে হবে, ওনার সোডিয়াম রিচ যে খাবারগুলো, ওগুলো অ্যাভয়েড করতে হবে। পাতে এক্সট্রা সল্ট তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেই সাথে সালাদ বা অন্য কোনো
ভাবে উনি যেন সোডিয়ামটা গ্রহণ না করে সেটা দেখতে হবে। চানাচুর, বিস্কিট এ ধরনের খাবার যেগুলোতে তৈরির সময় এক্সট্রা সল্ট গুলো থাকে, সল্টি ফুড যেগুলো সেগুলো অ্যাভয়েড করতে হবে। খাবারের লবণের পরিমাণটা কম থাকতে হবে। এটা হচ্ছে সোডিয়ামের ব্যাপারটা। আর পটাশিয়াম লেভেল যদি ওনার রিসেন্ট রিপোর্টে দেখা যাচ্ছে নরমাল থাকে, সেক্ষেত্রে পটাশিয়াম রেস্ট্রিকশনের কোনো দরকার নেই। কিন্তু তারপরেও পটাশিয়ামটা মনিটরিং এ রাখতে হয় কিডনি পেশেন্টদের, যেহেতু পটাশিয়ামটা খুব বেশি ফ্লাকচুয়েট করে। পটাশিয়াম লেভেল যদি বেশি থাকে, সাধারণত আমরা 5 এর উপর পটাশিয়াম গেলে সেটাকে বেশি ধরে থাকি। পটাশিয়াম যদি 5 এর উপর থাকে সেক্ষেত্রে ফ্রুটস অ্যাভয়েড করতে হবে। আর সবজির ব্যাপারে, সবজি ছিলে ছিলে নিয়ে ওটাকে 15 থেকে 20 মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলে পটাশিয়ামটা রিমুভ হয়ে যায়, যেহেতু পটাশিয়াম ওয়াটার সলিউবল। আর শাকের ক্ষেত্রে শাকটাও সেম ওয়েতে পটাশিয়াম রিমুভ করা যাবে সবজির মতো। আর যেহেতু আমরা বলে থাকি সিডস এন্ড বিচি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করতে, সেজন্য সবজি কাটার সময় বিচি অংশটা ফেলে দিতে হবে। আর ফার্স্ট ক্লাস প্রোটিনটা এনশিওর করার জন্য আমরা সেকেন্ড ক্লাস প্রোটিনটা কিডনি পেশেন্টদের, সিকেডি পেশেন্ট যারা মূলত, তাদের ক্রিয়েটিন লেভেলের উপর ডিপেন্ড করে প্রোটিনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে সেকেন্ড ক্লাস প্রোটিনটা আমরা অ্যাভয়েড করতে বলি। যেমন ক্রিয়েটিনিন লেভেল যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং ইজিএফআরটাও যদি কম থাকে, সেক্ষেত্রে ওই ক্রিয়েটিনিন লেভেল এবং ইজিএফআর এর উপর ভিত্তি করে যে স্টেজিংটা হয় কিডনির, সেটার উপর পার কেজি বডি ওয়েটে আমরা প্রোটিনটা হিসাব করে থাকি। সাধারণত একজন অ্যাডাল্ট মেল অথবা ফিমেল এর ক্ষেত্রে পার কেজি বডি ওয়েটে আমরা স্বাভাবিক অবস্থায় 0.8 গ্রাম থেকে 1 গ্রামের মতো প্রোটিন কাউন্ট করি। যদি একজন ব্যক্তির ওজন 60 গ্রাম হয়, সেক্ষেত্রে তার অ্যারাউন্ড 50 গ্রামের মতো প্রোটিন পার ডে খেতে পারবে স্বাভাবিক অবস্থায়। কিন্তু কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আমরা সেটা আরো কম কাউন্ট করি, 0.8 এর নিচে কাউন্ট করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় হিসাবে 25 থেকে 30 বা 35 অ্যারাউন্ড 40 এরকম 40 গ্রাম এরকম প্রোটিন আসে। তো সেটা কাউন্ট করে ওভাবে প্রোটিনটা অ্যাডজাস্ট করতে হবে। যদি উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে আমি যদি কনসিডার করি যে একজন কিডনি পেশেন্ট যার আমি 40 গ্রাম প্রোটিন অ্যালাউ করতে পারি, তাকে আমি সকালে একটা ডিম সাজেস্ট করতে পারি। তাকে আমি দুপুরে 1 টুকরা ফিশ অথবা চিকেন, রাতে 1 টুকরা ফিশ অথবা চিকেন অ্যালাউ করতে পারি। এবং ফিশের পরিমাণটাও আসলে নির্ধারণ করা, এটা 30 গ্রাম হতে হবে ওজনে। ফিশ অথবা চিকেনের পরিমাণটা 30 গ্রাম হতে হবে ওজনে। এটা একটা সাইজ আমরা ইঞ্জিনিয়ার পেশেন্টদের বলে থাকি যে ফিশ অথবা চিকেনটা 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি, অথবা আমরা এরকম পিসের একটা পরিমাণ দেখাই যে এতখানি, এরকম পরিমাণ একটা ফিশ অথবা চিকেন সে নিতে পারবে। আর সেকেন্ড ক্লাস প্রোটিনের ক্ষেত্রে যেটা কোনো কারণে যদি ফার্স্ট ক্লাস প্রোটিন কেউ খেতে না পারে, বিশেষ করে কোভিড পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফার্স্ট ক্লাস প্রোটিন নিতে পারছে না, ভমিটিং হয়ে যাচ্ছে, গন্ধ লাগছে, এরকম কিছু পেশেন্টের ব্যাপারে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে হয়তো তাকে সেকেন্ড ক্লাস প্রোটিন আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি ফার্স্ট ক্লাস প্রোটিন এর ডেফিসিয়েন্সিটা কভার করার জন্য। আর আরেকটা যেটা ভিটামিন সিটা অবশ্যই এই সময় প্রয়োজন, আমরা সবাই জানি কোভিড পেশেন্টদের জন্য তো আরো গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি লেবু সাজেস্ট করতে পারি, তাকে লেবু খেতে হবে ডিনারে এবং লাঞ্চে। অবশ্যই ভিটামিন সি হিসেবে লেবু থাকতে হবে, অথবা সে যদি পটাশিয়াম লেভেল যদি ওনার লেভেলে যেই আমাদের রিকোয়ার্ড লেভেল সেটাতে থাকে, সে তাহলে যে কোনো একটা ফ্রুটসও নিতে পারে। আর আরেকটা বিষয় যেটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা এখন খুব বেশি দেখা যাচ্ছে, কারণ আমরা যে একটা লকডাউন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছি বা পার হয়ে আসছি, এখনো অনেক জায়গায় লকডাউন চলছে, আমরা ম্যাক্সিমাম কাজ ছাড়া বের হচ্ছি না। সেক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা হওয়ার একটা চান্স থাকে। আর এমনিও রেনাল পেশেন্টের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা দেখা যায়। সেক্ষেত্রে অবশ্যই যেটা নাহার আপু সাজেস্ট করলেন রোদের ব্যাপারটা, সেটাও এনশিওর করতে হবে, কেয়ার গিভারকে এটা মাথায় রাখতে হবে যে আমার রিলেটিভ বা আমার পেশেন্টটা যেন রোদের রোদ পোহানোর সময়টা সেটা তার ফিক্সড করতে হবে। আর ক্যালসিয়ামের ব্যাপারটা ওনার রিসেন্ট রিপোর্ট দেখে ক্যালসিয়ামের যদি ওনার ঘাটতি থাকে সেক্ষেত্রে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো ইনক্লুড করতে হবে। বিশেষ করে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা দেখি,
দেখা যাচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, আবার পটাশিয়ামটা হাই, আবার ফসফেট হাই। মিল্কে কিন্তু পটাশিয়াম ফসফেট দুটোই আছে। এখন যদি আমরা মিল্ক দিয়ে ওনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা পূরণ করতে চাই, সেক্ষেত্রে আবার পটাশিয়াম ফসফেটটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আমরা ডায়েটিশিয়ানের সাধারণত একটা সাজেশন দিয়ে থাকি যে মিল্কটা যদি আমরা বাসায় ছানা আকারে করে পেশেন্টকে খাওয়াতে পারি, সেক্ষেত্রে পটাশিয়াম এবং ফসফেট দুটোই দূর করা যায়। যেমন 1 কাপ মিল্ককে যদি আমরা একটু বলক দিয়ে নিয়ে একটু লেবুর রস দিই, তাহলে সেটা কিন্তু অলরেডি ছানা ফর্মে চলে আসে। সেটা আমরা পেশেন্টকে ইজিলি দিতে পারি। আর পানির ব্যাপারটা যদিও আমি একবার বলেছি যে রিহাইড্রেশন খুব জরুরি এই সময়, কিন্তু যদি পানির রেস্ট্রিকশন থাকে সেক্ষেত্রে অবশ্যই রেস্ট্রিকশনটা মেনটেন করতে হবে। থ্যাংক ইউ। দিবা, আপনি আপনার আলোচনার ভিতরে কয়েকবার বললেন যে ক্যালসিয়াম লেভেল, পটাশিয়াম লেভেল এগুলি মেজার করতে হবে। এখন বাসায় যে সমস্ত রোগী আছেন তাদের পটাশিয়াম ক্যালসিয়াম লেভেল মাপাটা তো একটা ফ্যাক্টর, যে তাদের ল্যাবরেটরিতে যেতে হবে। এবং আমি জাস্ট প্র্যাকটিক্যাল জায়গা থেকে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে তারা কি তাহলে কি তাদের কি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করে এই টেস্টগুলি করার একটা ব্যবস্থাপত্র নিয়ে তারা টেস্টগুলো করবে, এবং এটা কতদিন ফ্রিকোয়েন্টলি করা উচিত? সাধারণত কিডনি পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় ডক্টররা যদি রিপোর্টগুলো তেমন অসামঞ্জস্যপূর্ণ না থাকে, যেমন মোটামুটি লেভেলেই রিকোয়ার্ড লেভেলেই ওনার ওই ইন্ডিকেটর ব্লাড ইন্ডিকেটর গুলো থাকে, সেক্ষেত্রে তারা সাধারণত 6 মাস পর পর করার একটা সাজেশন দেয়। কিন্তু সিকেডি যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন 3 মাস পর পরই ডক্টররা সাজেস্ট করে থাকে। তো সেক্ষেত্রে যদি ওনার একদম লাস্ট রিসেন্ট রিপোর্ট যেটা, সেটা যদি 3 মাসের মধ্যে থাকে, ওটা ফলো করেই ওভাবে ডায়েটটা মেনটেন করতে পারে। কিন্তু সামহাও কোনো কারণে যদি মনে করে যে না, রিপোর্টটাও অনেক আগের এবং বাসা থেকে বের হওয়াটাও টাফ হয়ে যাচ্ছে, বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, বের হলে আরো রিস্কের সম্ভাবনা আছে পেশেন্টের জন্য, সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, ওনার খাবারগুলো এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন কোনোটাই মাত্রাতিরিক্ত না হয়। যেমন আমি যেটা বললাম, পটাশিয়ামের ব্যাপারটা, বিশেষ করে সোডিয়াম তো অবশ্যই রেস্ট্রিক্টেড রাখতে হবে। পটাশিয়ামের ব্যাপারটা যেটা করা যেতে পারে, খুব বেশি পটাশিয়াম রিচ ফুড গুলো না দিয়ে, যেমন খুব বেশি ফ্রুটস উনি না খেলো, ডেইলি একটা করে খেলো, এই জিনিসগুলো যদি মেনটেন করা যায়, মানে কোনো কিছুই মাত্রাতিরিক্ত হবে না, একটা সুন্দর ডায়েট চার্ট যদি সে ফলো করতে পারে, তাহলে আমার মনে হয় সেটা বেটার। আমরা একটু নাহার আপনার কাছে আসি। নাহার, আমরা তো এইসব কথাবার্তা বলছি, কিন্তু দেখেন যে যারা স্পেশাল নিড, যে সমস্ত মানুষ, তাদের খাদ্য কেমন হওয়া উচিত, বা অ্যাজমার পেশেন্ট যারা আছে তাদের খাদ্য কেমন হওয়া উচিত, ডায়াবেটিক্স এর যারা আছে, এই হার্টের রোগী যারা আছে, কিডনি রোগী যারা আছে, তাদের খাদ্য কেমন হচ্ছে, এটা তো সেই রোগীগুলির কাছে এই তথ্যগুলো যেতে হবে। তো আপনার কাছে কি মনে হয় যে আমরা সেইভাবে মানুষকে অ্যাওয়ার করতে পারছি? আর যদি সেইভাবে না পারি, তাহলে সরকারের কিভাবে এই তথ্যগুলো আরো দেওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, প্রথম যেটা বললেন যে প্রতিটা ডিজিজ ওয়াইজ বা যে পেশেন্টদের ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেসটা তখনই করতে পারছিলাম হয়তোবা যে পেশেন্ট আমাদের কাছে আসছেন, এবং আমরা অ্যাওয়ারনেসের জন্য যতটুকু যতটুকু দরকার পেশেন্টদের ক্ষেত্রে, যে অ্যাওয়ারনেসে কিছু হয়তোবা লিফলেট দেওয়া, প্লাস তাদের ভার্বালি সামনে পেশেন্টের কাছে, যে আমরা কিন্তু টোটালি কোভিড পেশেন্ট দেখছি আমাদের হসপিটালে, কোভিড পেশেন্ট যেহেতু অ্যাডমিটেড হচ্ছে, তো প্রতিটা পেশেন্টের কাছে অ্যাটলিস্ট ডিস্টেন্স রেখে আমরা প্রত্যেকটা পেশেন্টের কিছুটা প্রোটোকল দিয়ে থাকি, ওদের যে কোন ধরনের খাবারগুলো এখন এই মুহূর্তে ডিজিজ ওয়াইজ তাদের এই মুহূর্তে প্রয়োজন। সো ইন পেশেন্ট আমরা প্রত্যেকটা পেশেন্টের রিপোর্ট, প্রতিটা পেশেন্টের ডায়াগনোসিস চেক করে কিন্তু ডায়েট গুলো ভাবে মডিফাই করা হচ্ছে। এবং এটা হচ্ছে ইন পেশেন্টদের ক্ষেত্রে। বা আউট পেশেন্ট যখন আমাদের কাছে আসছেন, তখন হয়তো একটা ডায়েটারি গাইডলাইন, তার রিপোর্ট চেক করে সবকিছু ইচ এন্ড এভরিথিং তাকে বলে দেওয়া হচ্ছে।
এবং প্রত্যেকটা পেশেন্টের কিন্তু রিকোয়ারমেন্ট চাহিদা প্রত্যেকের আলাদা থাকে এবং ডিজিজ ওয়াইজও তার ডায়েটারি প্যাটার্ন অবশ্যই আলাদা থাকবে। তো তারপরও যেহেতু কোভিড সিচুয়েশন, এই ক্রাইসিস মোমেন্টে যেহেতু ক্যাটাবলিক রেট খুব বেশি থাকে, অবশ্যই বলবো যে হাই প্রোটিন ডায়েট বা অ্যান্টিঅক্সিডেন্টাল ডায়েট যেগুলো থাকে সেগুলো অবশ্যই পেশেন্টকে প্রেফার করি আমরা যে দেওয়ার জন্য। আর এই ক্ষেত্রে আসলে বেসিক্যালি সরকারের অবশ্যই আমি বলবো এটাতে খুব ভালো একটা স্কোপ আছে, যেখানে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে হয়তোবা তারা প্রত্যেকটা মানুষের জন্য টিভিতে সচেতনতামূলক বা যে কোনো একজন পুষ্টি বিশেষজ্ঞর কাছ থেকে হয়তোবা তাকে জাস্ট পেশেন্ট তো না, হয়তো প্রত্যেকটা মানুষকে অ্যাওয়ারনেস এর জন্য টিভিতে বা রেডিওতে বলেন বা ফেসবুক বলেন সবকিছুতেই অ্যাটলিস্ট হাইজেনিক মেনটেন করা, প্রত্যেকবার কোনো কিছু আগে 20 মিনিট 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর হাত খুব ভালোভাবে ধোয়া। এছাড়া হচ্ছে গিয়ে যে বাইরে যখনই আমাদের ইনকেস বের হতে হলে অবশ্যই প্রপার ওয়েতে বের হওয়া, যাতে মুখ ঢেকে থাকে, প্লাস হচ্ছে গিয়ে হাতে গ্লাভস, অ্যাটলিস্ট এটুকু মেনটেন করা, হাইজেনিক মেনটেন করাটা খুব জরুরি। আর বলবো যে বাসায় অবশ্যই স্ট্রেস ফ্রি থাকতে হবে। 2 হচ্ছে গিয়ে অ্যান্টিঅক্সিডেন্টাল ডায়েট বা প্রোবায়োটিক ডায়েট যেগুলো থাকে এগুলো তারা ইনটেক করতে পারেন। আর এছাড়া আসলে এই পর্যন্তই, মানে এতটুকু অ্যাটলিস্ট এতটুকু যদি সরকারের কাছ থেকে বা আমরা যে যেখানে অবস্থান করছি প্রত্যেকটা মানুষকে বোঝানো যায়, কারণ আমরা আসলে বাঙালিরা অনেক কিছু বুঝতে চাই না, খুব বলি যে হ্যাঁ না আমি যেটুকু দেখি, আমি ইনফর্মাল কথা বলছি, আমি যখন দেখি যে হ্যাঁ না আল্লাহ দিয়েছে রোগ, আল্লাহ সেরে নিবেন বা এরকম কিছু, কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমাদের অ্যাওয়ারনেসটা যদি খুব ভালোভাবে আমরা করতে পারি বা আমাদের সচেতনতাই কিন্তু আমাদেরকে এই সিচুয়েশন থেকে অবশ্যই রক্ষা করবেন। তো আমরা যতটা সচেতন হব, যতটুকু নিজেদেরকে প্রপারলি বুস্ট আপ করতে পারবো, তখনই কিন্তু এই ভাইরাস কেন যে কোনো কিছু থেকেই অবশ্যই ব্যাক করতে পারবো, অবশ্যই নিজেকে আবার ফিরিয়ে আনতে পারবো, অবশ্যই আগের যে সিচুয়েশন ওই সিচুয়েশনে আনতে পারবো। আমি নাহার একটু আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। জি জি, হ্যালো শামীম ভাই। শামীম ভাই কথা বোঝা যাচ্ছে না। আমার প্রশ্নটা হলো যে আপনাদের হসপিটালে কি ব্রেস্ট ফিডিং কর্নার আছে? এক্স্যাক্টলি আছে, জি জি। এবং আপনারা এই মুহূর্তে আপনাদের রোগীদের বা মানুষের পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য আপনারা কি কাজ করছেন? হ্যাঁ অবশ্যই আমাদের ব্রেস্ট ফিডিং কর্নার আছে, এবং প্রতিটা যখনই মায়েরা যাচ্ছেন অবশ্যই ওনাদেরকে আগে থেকে ইনফর্ম করছি আমরা যে কিভাবে তারা সাক করবেন বুকের দুধ, এগুলো আগে থেকে যারা ওখানকার সিস্টার বা ওখানকার যারা আছেন প্রত্যেককে কিন্তু আগে থেকেই বলে দেওয়া আছে যে এখন এই সিচুয়েশনে মারা কিভাবে বুকের দুধটা দিবেন বা হাইজেনিক মেনটেন করা, ওখানে ওই অবস্থাতেই অ্যাটলিস্ট কিছু ভ্যাকসিনেশনের সময় বা মায়েরা যখন আসেন বাচ্চাদেরকে নিয়ে তখনই কিন্তু আমাদেরকে ওই মুহূর্তে বলে দেওয়া হবে, মানে মায়েদেরকে অ্যাটলিস্ট বলে দেওয়া হয় যে তাদের যে ব্রেস্ট ফিডিং কর্নার ক্ষেত্রে তারা যখন ব্রেস্ট মিল্ক সাক করাচ্ছেন বাচ্চাকে অবশ্যই ওই ক্ষেত্রে আমরা হাইজেনিক মেনটেন করতে বলি। 2 হচ্ছে গিয়ে আমাদের যেসব পেশেন্ট গুলো আসে অবশ্যই পেশেন্ট গুলোকে ফার্স্ট অফ অল আমরা একটু হাই প্রোটিন ডায়েট, কারণ
যেহেতু তাসনিম আপু বলে গেছেন যে ক্যাটাবলিক রেটটা খুব বেশি বাড়ে বা এই সিচুয়েশনে যে কোনো ট্রমাতে গেলে অ্যাকচুয়ালি ক্যাটাবলিক রেটটা বাড়ে। সো যেহেতু এই ভাইরাসের কারণে কিন্তু কিছু সিমটম থাকে যে ফিভার, অনেক সময় ফিভার থাকে, প্লাস হচ্ছে গিয়ে অনেক পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখি হঠাৎ করে তাদের অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট ফিল হয়, তাদের লুজ মোশন স্টার্ট হয়, তারা খাবারের স্বাদ পাচ্ছেন না, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, ইচ এন্ড এভরিথিং, প্রত্যেকটা সিমটম একটা কোভিড পেশেন্টের ক্ষেত্রে থাকে। এবং কোভিড পেশেন্টরা খুব মানে তারা পুরো প্যানিক হয়ে যায় যে আমি কোনো খাবারের স্বাদ পাচ্ছি না, আমাকে কি ধরনের খাবার দেওয়া হচ্ছে, আমি কোনো মানে কোনো খাবারের তারা স্বাদ পাচ্ছে না, এটা তাদের কমন কথা। বাট ওই ক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্টকে মানে প্রত্যেকটা পেশেন্টের কাছে যে বলে আসি যে অ্যাটলিস্ট যেসব খাবারগুলো আমরা দিচ্ছি ওই পেশেন্ট গুলোকে কিন্তু ওটা সিমটমই হচ্ছে যে তারা কিন্তু খাবারের স্বাদ পাচ্ছে না, স্বাদ ঘ্রাণ পাচ্ছে না। বাট ওই ক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে আমরা ভিটামিন সি, জিঙ্ক, বিশেষ করে জিঙ্ক টাইপের খাবার, প্লাস হচ্ছে গিয়ে সেলেনিয়াম, এই টাইপের অ্যান্টিঅক্সিডেন্টাল ডায়েট গুলো আমরা প্রেসক্রাইব করছি এবং তাদেরকে মেন্টালি সাইকোলজিক্যালি ভাবে যতটুকু কাউন্সিলিং করার দরকার, তারা যাতে স্ট্রেস ফ্রি হন, তারা যাতে তাদের বুঝতে পারেন যে অ্যাটলিস্ট তাদের যে প্রত্যেকটা বেলায় ডায়েট গুলো যাচ্ছে সেগুলো প্রপার ওয়েতে যাচ্ছে এবং প্রত্যেকটা ডায়েট আমরা রিপোর্ট চেক করে তাদের ডায়াগনোসিস অনুযায়ী প্রত্যেকটা ডায়েট কিন্তু ইন্ডিভিজুয়ালি যাচ্ছে। সো এটুকু তাদেরকে এনশিওর করা হয় যে আপনি তার যে সারাদিনের যে ক্যালোরিটা আমরা হয়তো বা 1800 থেকে 2000 ক্যালোরি ধরছি তাদের ক্ষেত্রে, ওই ক্যালোরি অনুযায়ী প্রত্যেকটা খাবার তাদের কেমন হচ্ছে, কি ধরনের খাবার খাচ্ছেন তারা, প্রত্যেকটা জিনিস আলাদা করে ইন্ডিভিজুয়ালি তাদেরকে বলা হচ্ছে। এবং যখনই তারা মেন্টালি স্যাটিসফাই হন যে না ওকে ফাইন, আমাদেরকে অ্যাকচুয়ালি আসলে ডায়েটিশিয়ান বা ডক্টর প্রত্যেকে আলাদা করে তাদের জিনিসগুলো দেখে তাদের মেডিকেশন যা আছে ওই মেডিকেশন অনুযায়ী কোন ধরনের ডায়েট যাচ্ছে, তারা যখনই বুঝেন যে না হ্যাঁ ওকে, দেন তারা জিনিসটা পজিটিভলি নেন এবং সেক্ষেত্রে কিন্তু খাবার খাচ্ছেন ওই ক্ষেত্রে তখন কিন্তু তারা খাবার খান। বিশেষ করে হয় কি যে আমি যখন জানতে পারি যে না আমার জন্য অ্যাকচুয়ালি ডক্টর, ডায়েটিশিয়ান, নার্স প্রত্যেকে মানে খুব প্রাণ দিয়ে জান দিয়ে কাজ করছেন, তখনই নিজেকে আবার মানে আরেকটা বাঁচার তাগিদ মনে হয় যে না হ্যাঁ আমাকে আমাকে ওই স্ট্রেস থেকে আমাকে উঠে আসতে হবে বা আমাকে আবার নতুন করে দাঁড়াতে হবে। তো ওই যে সাইকোলজিক্যালি তাদেরকে বিল্ড আপ করা, এগুলো কিন্তু অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসেবে আমরাও অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেকটুকু সাজেস্ট করি যে হ্যাঁ না বাবা এটা অ্যাকচুয়ালি এটার জন্য। অনেক পেশেন্ট আছে আবার হঠাৎ করে এমন কিছু চেয়ে বসেন আমাদের কাছে, আমরা কিন্তু ওভাবে অনেক কিছু দিতে পারি না, কারণ বিকজ অফ তার হয়তোবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। কোভিড এর পেশেন্টের ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, আমরা এটা প্রতিদিনই দেখছি। তো ইলেকট্রোলাইট যখনই ইমব্যালেন্স হয় তখন একটা পেশেন্ট হঠাৎ করে দেখেছে যে পটাশিয়াম অনেক বেশি বেড়ে গেল, ওই ক্ষেত্রে আমরা ফলটা দিতে পারছি না বা পটাশিয়াম কন্টেনিং ডায়েট দিতে পারছি না। তো ওই পেশেন্টদের ক্ষেত্রে যখন আমি তাকে বুঝাই যে হ্যাঁ এই কারণে আমি দিতে পারছি না, এটা আপনার জন্য এখন হার্মফুল, তখনই কিন্তু পেশেন্ট কাম হন এবং সে ওই আমাদের অনুযায়ী আমাদের যে রেগুলার ক্যালোরি তাকে আমরা প্রেসক্রাইব করছি ওই অনুযায়ী কিন্তু তারা মানে ওটাই ইনটেক করছেন এবং প্রপার ওয়েতে ডায়েট, মেডিকেশন সবকিছু ইনটেক করছেন। তো আলটিমেট দেখা যায় কি যে আমরা কয়েকদিন পরেই দেখি যে পেশেন্ট আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাচ্ছেন এবং রিকভার করছেন। এবং পেশেন্টরা যখনই যান খুব ভাল লাগে, যখন যারা রিকভার হয়ে বাসায় যান খুবই ভাল লাগে এবং নিজের কাছে খুব ভালো ভালো ফিল হয় আর কি, যে অ্যাটলিস্ট একটা মানুষের জন্য কিছু করতে পারি। এই থ্যাংক ইউ। আমরা একটু আবার দিবার কাছে আসি। দিবা, আপনি জানেন যে কোভিড আসার পরে কোভিড পেশেন্টদের ম্যানেজমেন্টের জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিজি হেলথের মাধ্যমে আপনার ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ কোভিড পেশেন্ট বলে একটা গাইডলাইন তৈরি করা হয়। এই গাইডলাইনটা এই পর্যন্ত 7 বার এটার রিভিশন হয়েছে এই কয়েক মাসের মধ্যেই।
আমি যতটুকু জানি 7 বার, হয়তো বা আরো বেশি হতে পারে। কিন্তু এই গাইডলাইনে আপনার পুষ্টি বিষয়টা সেইভাবে উল্লেখ করা হয়নি। তাছাড়া আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে পুষ্টি যারা দেখেন, এনএনএস বলে, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, আমি জানি না যে এই কোভিডকে মাথায় রেখে তারা কোনো গাইডলাইন, পুষ্টি বিষয়ক গাইডলাইন তৈরি করেছে কিনা, হয়তো বা তৈরি করে থাকতে পারে। আপনার কোনো সাজেশন আছে কিনা, বা আপনার কি আন্ডারস্ট্যান্ডিং যে এইগুলো এই গাইডলাইনে আসা উচিত কিনা, বা আসলে কি ধরনের গাইডলাইন হওয়া উচিত? অবশ্যই আমি মনে করি গাইডলাইনে পুষ্টি বিষয়ক যে নির্দেশনাগুলো ইনক্লুডেড থাকা উচিত ছিল, যেগুলো নেই somehow, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে অ্যাডভোকেসি লেভেলে নিউট্রিশনের যে নেগলিজেন্সিটা, যদিও হ্যাঁ বলা হচ্ছে হ্যাঁ পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পুষ্টি নিশ্চিত করতে হবে, এবং এসডিজি তেও কিন্তু নিউট্রিশনের বিষয়টা খুবই ইম্পর্টেন্টলি ফোকাসড হয়েছে, যেটা আসলে আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক যে আমাদের পুষ্টি বিষয়ক কোনো নির্দেশনা কিন্তু আমরা যখন যে প্রচার মাধ্যমগুলোতে কোভিড রিলেটেড কোনো সতর্কবাণী বা নির্দেশনাগুলো দেখায়, সেখানে পুষ্টি বিষয়ক কোনো নির্দেশনা আমরা অবশ্যই মনে হয় না কেউ নোটিস করেছি, থাকলেও যৎসামান্য, যেটা ইগনোরেবল। আসলে আমার যেটা মনে হয়, কোভিড এর এই সিচুয়েশনে যেহেতু এখন আমরা সাকসেসফুলি লকডাউনটা মেনটেন করতে পারিনি, এবং আমরা সবাই আমাদের যার যার কর্মস্থলে ব্যাক করতে বাধ্য হয়েছি, সেক্ষেত্রে এখন যেটা আমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত সেটা হচ্ছে ইমিউনিটিটা আমাদের সবার মধ্যে। সেটা শুধু আমি আমাদের ক্যাপিটাল সেন্ট্রিক বা শহর কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে বলছি না। আপনি যেটা বলেছেন স্পেশাল নিড বা যারা ভালনারেবল গ্রুপ আছে, বা যারা আউট অফ ঢাকা বা আউট অফ হেলথ কভারেজ আছে, যাদের কাছে এখন জীবিকার জন্য সোশ্যাল ডিস্টেন্সিংটা হয়তো তারা মেনটেন করতে পারছে না, আমার মনে হয় সবার জন্যই সর্বস্তরে ইমিউনিটিটা খুবই জরুরি, যেটা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে আসলে খুবই কম। এটার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পলিউশন, সেটা এনভায়রনমেন্ট পলিউশন, সাথে সাথে যে খাবারের ভেজাল, এই সমস্ত নানা কারণেই আসলে আমাদের ইমিউনিটি লেভেলটা আপ টু দি মার্ক না। সেটা যদি নিশ্চিত করতে হয়, আমরা একদিক দিয়ে লাকি যে আমাদের লটস অফ সোর্স আছে ইমিউনিটি বিল্ড আপ করার বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করার বা বজায় রাখার, যেটা আমাদের ভেজিটেবল এবং ফ্রুটস এর মধ্যে আছে, শাকসবজির মধ্যে আছে, লেবু, আমলকি, যেগুলো আমরা অ্যাভেলেবেল এখন আমাদের সবসময় থাকে, সেগুলো থেকে যে আমরা ইমিউনিটিটা বিল্ড আপ করতে পারি, এ ধরনের কোনো নির্দেশনা কিন্তু আমি বা আপনি কেউই দেখবেন না প্রচার মাধ্যমে কোনো নির্দেশনার মধ্যে আছে। তারা হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, তারা স্যানিটাইজেশনের উপর গুরুত্ব দিচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং এর উপর গুরুত্ব দিচ্ছে, কিন্তু খাবারের ব্যাপারটা নিয়ে কিন্তু তেমন কোনো গুরুত্ব দেখা যাচ্ছে না। আমার মনে হয় এটা ইনক্লুড করা দরকার, যে কিভাবে আমরা ইমিউনিটিটা বিল্ড আপ করতে পারি, আর কিভাবে যদি কোভিডে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা সবাই কম বেশি জানি যে কিভাবে কিছু যেমন লেবু বা আদার যে ব্যাপারগুলো আমরা সবাই জানি, লেবু আদার পরিমাণটা তখন বাড়িয়ে দিতে হবে ইনটেকটা। তারপর রটি, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে, আমরা বলছি অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু যারা অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে যাদের কোনো ধারণা নেই বা যারা কখনো শুনেও নি, স্পেশাল নিড যারা বলছেন, তারাও কিন্তু রং চা খায়, কিন্তু সেটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো তারা জানে না। যদি জানতো হয়তো তার ইনটেকটা বাড়িয়ে দিত। লেবু খাওয়ার জন্য তেমন কোনো বড় কোনো আমি বলবো আর্থিক অ্যাবিলিটির দরকার হয় না, লেবু খুবই অ্যাভেলেবল, আদা খুবই অ্যাভেলেবল, দারচিনি, এগুলো দিয়ে কিন্তু আমরা যারা কোভিড ইনফেক্টেড হয়ে গিয়েছি তারাও দ্রুত আরোগ্য লাভ করতে পারি, যারা ইনফেক্টেড হয়নি তারাও ইমিউনিটিটা ধরে রাখতে পারে বা বাড়াতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু ইনক্লুডেড হয়নি। পুষ্টির বিষয়টা প্রথম থেকেই নেগলেক্টেড। এই জিনিসটা আমার মনে হয় গুরুত্ব সহকারে দেখা উচিত, এবং আমাদের যারা হায়ার লেভেলের পুষ্টি বিশেষজ্ঞ আছে বা পুষ্টি পরিষদ, আইএনএফএস বা এনএনএস যেটা বললেন, তাদের তারা যেখানে রিসার্চার রয়েছে অ্যাডভোকেসি লেভেলে, তাদের ইনভলভমেন্ট জরুরি বলে আমি মনে করি।
দিবা, আমি সাথে একটা প্রশ্ন করতে চাই। আপনি জানেন যে এই পুষ্টির বিষয়টাকে মাথায় রেখে আপনার শাইখ সিরাজ ভাই একটা আন্দোলন শুরু করেছেন, সেটা হলো ছাদ বাগান বা ছাদ কৃষি। হ্যাঁ, আপনার ঘরের ছাদের উপরেই লেবু, কাঁচামরিচ, হ্যাঁ, খুব সামান্য কিছু হলেও এটা করা সম্ভব। আপনারা কি যখন রোগী দেখেন, আপনারা কি এই ছাদ কৃষি বা ছাদ বাগান করার জন্য তাদের প্রমোশন করতে পারেন কিনা, বা তাদেরকে এই ব্যাপারে আপনারা উৎসাহী করে তুলেন কিনা, বা যদি না করে থাকেন এটা করা সম্ভব কিনা? হ্যাঁ, আমি খুবই সাধুবাদ জানাই শাইখ সিরাজ সাহেবের এই পদক্ষেপটার ক্ষেত্রে। হ্যাঁ, এটা করা যেতে পারে। আমরা সাধারণত ছাদ বাগানের কথা ওইভাবে না বললেও বারান্দায় যদি অন্তত কিছু করা যায় সেরকম আমরা খুব কম বেশি দিয়ে থাকি নির্দেশনা। এতে যেটা হয়, আমরা মেইনলি এটা ফোকাস করি ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটা বাড়ানোর জন্য। হ্যাঁ, সেটার সাথে সাথে আপনি যেটা বললেন যে পুষ্টি বিষয়ক যেই আমাদের গ্যাপ গুলো আছে ওগুলো যদি আমরা দূর করতে চাই, বা পুষ্টির যে চাহিদাটা আমরা ছাদ বাগান থেকে যেটা পাচ্ছি, যদি ছাদ বাগানের আমরা যেসব এখন ফ্ল্যাট বাসা বা অ্যাপার্টমেন্ট বলেন, সব জায়গায় যদি সম্ভব না হয়, চেষ্টা করে আমরা কিন্তু চাইলে বারান্দায় করতে পারি। তবে চেষ্টা করতে হবে যে সবার মধ্যে যদি ইউনিটি থাকে, একটা অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাটে সবার মধ্যে ইউনিটি থাকলে এবং প্রচারণাটা যদি ওই মাত্রায় হয় যে হ্যাঁ, এটার উপকারিতাটা যদি সবাই জানতে পারে, অবশ্যই এটা একটা খুবই ভালো পদক্ষেপ। ধন্যবাদ। নাহার, আপনার কাছে শেষ প্রশ্ন আসতে চাই আমরা। আপনার কি মতামত যে এই ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট ফর কোভিড যেটা আছে সেখানে পুষ্টি বিষয়টা কতটুকু ইনক্লুড করা উচিত, বা এনএনএস এর এই কোভিড ম্যানেজমেন্টের জন্য মানুষকে তথ্য দেওয়ার জন্য পুষ্টিটা কিভাবে মেনটেন করতে হবে এটা গাইডলাইন তৈরি করা? এবং শেষ প্রশ্ন যেটা, যে শাইখ সিরাজের ছাদ বাগান টা নিয়ে আপনি কি আপনার রোগীদেরকে বলেন কিনা, না বললে এটা বলার সুযোগ আছে কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি যেটা বললেন যে কোভিড পেশেন্টদের ক্ষেত্রে আসলে আমি লাস্টের কোশ্চেনটাই আর কি প্রথমে বলি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হয়তোবা আমি আমার ক্ষেত্রে কখনোই মানে ওভাবে বলা হয়নি। অবশ্যই শাইখ সিরাজ সাহেব এই জিনিসটা খুব ভালো একটা ইয়া দিচ্ছেন। তো অবশ্যই আমি নেক্সট থেকে অবশ্যই আমি প্রেসক্রাইব যখন করব বা আমি যখন ডায়েট কাউন্সিলিং করব, অবশ্যই আমি এই প্রত্যেকটা পেশেন্টকে এখন থেকে এই ব্যাপারটাকে অবশ্যই উৎসাহ দিব। কারণ যখন কিছুটা হলেও তারা যে ইনগ্রেডিয়েন্টস গুলো বা যে তুলসী পাতা, বিশেষ করে মানে তুলসী পাতা বা পুদিনা পাতা, তারা যখনই গার্ডেনিং করবেন, অ্যাটলিস্ট আমরা যেটা হোম গার্ডেনিং বলি, খুব ভালো অ্যান্টি অক্সিডেন্টাল প্লাস হচ্ছে গিয়ে খুব নিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভ একটা। সো প্রত্যেকটা পেশেন্টদের ক্ষেত্রে আমার সাজেশন অবশ্যই হবে যে তাদের অ্যাটলিস্ট ছাদে না হলেও দিবা যেভাবে বললেন যে হ্যাঁ, বারান্দায় প্রত্যেকটা ফ্যামিলির বারান্দার কিছুটা স্পেস নিয়েও তারা এই গার্ডেনিংটা করতে পারেন। বিশেষ করে ফলের বাগানটা করতে পারলে খুব ভালো হয়, বা ভেজিটেবলের। আরেকটা ব্যাপার আপনি যেটা বললেন যে অবশ্যই কোভিড এর ক্ষেত্রে পুষ্টিটা খুবই জরুরি, বারবারই আমরা বলছি। কারণ এটার ক্ষেত্রে যে যাদের সবারই যে কথাটা হচ্ছে কি ইমিউনিটি বুস্টার। সো ইমিউনিটি বুস্টারটা আসলে একদিনে হয় না, বা এক এক মানে 10 দিন 15 দিনের মধ্যে আমি একটা মানুষকে হঠাৎ করে তার ইমিউনিটি বুস্টার, তাকে ইমিউনিটি সমৃদ্ধ খাবার দেওয়ার সাথে সাথে যে সে একেবারে প্রত্যেক ইমিউনিটি বুস্টার কিছু একটা, সেটা আমি আশা করতে পারি না। এটার জন্য অবশ্যই বলবো, যখনই একজন প্রেগনেন্ট ওমেন, যখনই একজন, বিশেষ করে আমরা মহিলারা যারা, আমাদের মায়েদের ক্ষেত্রে বা আমরা মহিলারা যারা, তখনই আমরা যদি প্রপার ওয়েতে প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা উপাদান, খাদ্যের যে 6টি উপাদান সেটা টাচ আপ করতে পারবো। এবং আমি যখন নিজে পুষ্টিহীনতায় ভুগবো, আলটিমেট কিন্তু আমার কাছ থেকে যখনই একজন নতুন মেম্বার আসবেন, সেও কিন্তু আলটিমেট লো বার্থ ওয়েট, আইইউজিআর বা আইডিডি
মানে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বা মানে যে বাচ্চাটা আসবে, একজন মাই সুস্থ মা দিতে পারেন একটা সুস্থ বেবি। তো ওই ক্ষেত্রে আমরা ইমিউনিটিটা অবশ্যই একজন প্রেগনেন্সি ওমেনদের ক্ষেত্রে অবশ্যই যখন আমি বিল্ড আপ করতে পারবো, সেই যদি প্রত্যেকটা খাবার প্রত্যেকটা ট্রাইমেস্টারে তার ক্যালোরি চাহিদা অনুযায়ী, সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টারে তার ক্যালোরি চাহিদা অনুযায়ী প্রত্যেকটা খাবার যখন সে খাবেন, প্রত্যেকটা উপাদান টাচ আপে রাখবেন, তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা তার আয়রন ডেফিসিয়েন্সি যখনই রিকভার হবে, অবশ্যই ওই মাটা অবশ্যই সুস্থ একজন বাচ্চা জন্ম দিবেন, সে ইমিউনিটি বুস্টার একটা বাচ্চা জন্ম দিবেন। এবং ওই বাচ্চাটা যখন আস্তে আস্তে গ্রোন আপ হবে, সে 1 বছরে কত গুণ বাড়ছে সেটা যখন আমরা দেখবো যে না সবকিছু প্রপার ওয়েতে যাচ্ছেন, তখনই ওই বাচ্চাটা কিন্তু আলটিমেট যখন বড় হবেন তখন খুব সুস্থ একজন স্বাভাবিক লোক হবেন বা সুস্থ একজন মানুষ হবেন। তো আসলে অ্যাকচুয়ালি ইমিউনিটিটা আমাদের একদিনের জন্য না, এটা মানে এটা ওয়ে অনুযায়ী গড়িয়ে নিতে হবে। সো এই জন্যই আমি বলবো যখন কেউ প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, বা ল্যাকটেশন পিরিয়ডের ক্ষেত্রে বলবো, এই প্রত্যেকটা মাকে বা প্রত্যেকটা মানুষকে তার প্রপার ওয়েতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটা জিনিস টাচ আপ করার জন্য, এবং মেন্টালি অবশ্যই এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে পুষ্টিকর খাবার যে আমি খাবো তা না, আমি যদি মেন্টাল স্ট্রেসে থাকি সেক্ষেত্রে কিন্তু আমার যে খাদ্য উপাদান এগুলো কিন্তু মেটাবলাইজ হবে না, এবং আমি খুব দ্রুত অ্যাবজর্ব হবে না এবং ঠিকভাবে কাজ করবে না। যখনই আমি স্ট্রেসে থাকবো আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স প্লাস হচ্ছে কি আমার হরমোনাল ইমব্যালেন্স সবকিছুই কিন্তু থাকবে। তো আমি যতই খাই না কেন, আমি যদি স্ট্রেস ফ্রি না থাকি, আলটিমেট এগুলোতে কিন্তু খুব জিরো থাকে তখন ওই মুহূর্তে। সো আমাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, আমাকে ইমিউনিটি বুস্টার কিছু খাবার খেতে হবে, এবং আমাকে পজিটিভ থিঙ্কিং হতে হবে যে অ্যাটলিস্ট আই শুড বি এই সিচুয়েশন থেকে অ্যাকচুয়ালি আমাকে নিজেকে বের হয়ে আসতে হবে। এবং অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটা যে এখন খারাপ যাচ্ছে আমি তাও বলবো না, আমি বলবো যে অবশ্যই আমাদের যে বিহেভিয়ার, আমাদের বাঙালিদের যে বিহেভিয়ার আছে, এই বিহেভিয়ারটা কিন্তু অনেকাংশে আমরা চেঞ্জ করতে পারছি শুধুমাত্র এই ভাইরাসটা আসার পর থেকে। কারণ আমরা হাত ধুই কয়জন, আমি নিজেও ধুইতাম না, মানে ওভাবে এতটুকু মেনটেন করতাম না। এখন যতটা আমি নিজেকে আসলে যতটা বিল্ড আপ করা যায়, যতটুকু আসলে হাইজিনিক মেনটেন করা যায়, যতটুকু সম্ভব নিজেকে ফ্রেশ রাখা যায়, এবং প্রপার ওয়েতে হাত ধোয়া, পাঁচটি যে হাত ধোয়ার 5টা উপাদান, মানে 5টা সেশন আছে, প্রপার ওয়েতে হাইজিনিক মেনটেন করা, এই জিনিসগুলো সবকিছু মিলেই কিন্তু একটা মানুষ অবশ্যই এই ক্রাইসিস মোমেন্টে সে ক্রাইসিস মোমেন্টটা মানে অ্যাটলিস্ট করতে পারবে। এই সবকিছু মিলে শুধুমাত্র যে আমি ইমিউনিটি বুস্টার খাবার খেলেই যে আমার হবে তা না। সো অ্যাটলিস্ট আমাকে সচেতন থাকতে হবে, আমাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, আমি এবং আমাকে মানে অ্যাটলিস্ট প্রত্যেক মানে পুষ্টিকর খাবারের দিকটাতে আমাকে রাখতে হবে। আর বলবো যে এখন এই হোমমেড ফুড, মা তার বাচ্চাকে যখনই খাওয়াবেন না কেন অবশ্যই হোমমেড ফুড গুলো রাখাটা খুব জরুরি। আর এছাড়া যারা আমরা হসপিটালে জব করছি, তাদের ক্ষেত্রেও তারা যারা আছেন ওয়ার্কিং ওমেন, তাদের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি আসলে খাবারের দিকটা বা হাইজেনিক মেনটেনটা খুব জরুরি। তামিম ভাই। জি, আমি শুনতে পাচ্ছি। তো দীপা, আমরা আমাদের শেষ, আমরা 1 ঘন্টার সময় আপনাদের সাথে আলাপ করলাম এবং আপনাদের আলাপ আলোচনা থেকে
আমরা যেটা বুঝতে পারলাম যে হাইপারটেনসিভ রোগী বা কার্ডিয়াক রোগী যারা আছেন, ডায়াবেটিস রোগী যারা রয়েছেন, কিডনি রোগী যারা রয়েছেন এবং মা ও শিশু অ্যাজমা যাদের রয়েছেন, তাদের স্পেশাল একটা নিড রয়েছে পুষ্টির এবং ইমিউন সিস্টেমটাকে গ্রো করার জন্য, এবং ইমিউন সিস্টেমটা এই কোভিড এর সময় খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু কানেকশন লস্ট। তো আমাদেরকে প্ল্যান করতে হবে। আমাদের পলিসি লেভেলে একটি কথা এসেছে যে যেটি আমরা আপনাদের সাথে আলাপ করলাম যে এই কোভিড-19 পেশেন্টদের জন্য যে গাইডলাইন করা হয়েছে সেখানে পুষ্টি বিষয়টিকে আপনার সংযুক্ত করা উচিত, কারণ এটি একটি ইম্পর্টেন্ট ইস্যু। কারণ রোগীদের ইমিউন সিস্টেম, রোগীদের খাওয়া দাওয়া এবং যারা বাসায় থাকছেন বা ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের কি ধরনের পুষ্টি ব্যবস্থা করা উচিত সেটিকে মাথায় রেখে এই গাইডলাইনে এটি সংযুক্ত করা হোক, এই দাবি আমাদের পক্ষ থেকে থাকবে। আপনারা অনেক সময় দিয়ে আমাদের সাথে কথা বলেছেন। আমি আমাদের সাথে তাসনিম ছিলেন, তাসনিম মেয়ের হয়তো লাইনের সমস্যার জন্য সে আমাদের সাথে আর শেষের অংশে সংযুক্ত থাকতে পারেনি। তবে এমিনেন্সের পক্ষ থেকে দিবা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শামসুন নাহার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি যে এমিনেন্সের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করব, আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যেন একসাথে পুষ্টি বিষয়ে বাংলাদেশে এই পুষ্টি যেন সবার ভিতরে নিশ্চিত হয়, সেই জন্য আমরা যে কাজগুলো করছি, গবেষণা বলেন, অ্যাডভোকেসি বলেন, সেই কাজগুলোতে আমরা আপনাদেরকে আমাদের পাশে চাই, একসাথে কাজ করতে চাই। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। এবং আমাদের একটি বড় কাজ যেটি হলো যে শিশু জন্মের পরে বুকের দুধ খাওয়ানো এবং 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো এবং 2 বছরের 6 মাস বয়স থেকে কমপ্লিমেন্টারি ফুড, ঘরে তৈরি খাবার, এটি আমরা প্রমোট করতে চাই। আশা করি আপনারা সেই ব্যাপারেও আমাদেরকে সহযোগিতা করবেন। এবং সবশেষে যে কথাটি আমরা বলেছিলাম যে পুষ্টির ব্যবস্থা করার জন্য, পুষ্টি খাদ্য ব্যবস্থা করার জন্য শাইখ সিরাজ ভাইয়ের যে ছাদ কৃষি আন্দোলনটি রয়েছে, আমরা এই ছাদ কৃষি আন্দোলনটিকেও আমরা প্রমোট করতে চাই এবং পুষ্টিবিদ যারা রয়েছেন, যারা গাইনোকোলজি যারা রয়েছেন, তাদের যদি একটি কথা মাকে বা পরিবারের সদস্যকে বলা হয় যে আপনারা ছাদ কৃষি করেন, তাহলে হয়তো শাইখ সিরাজ ভাই যে আন্দোলনটি করে অনেক দূরে এগিয়ে এনেছে, সেটিতে হয়তো আমাদের কন্ট্রিবিউশন করা সম্ভব হবে। তো আপনাদের সহযোগিতা কামনা করে আবার ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম শামীম ভাই, ভালো থাকবেন। অবশ্যই খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ।